হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের রয়্যাল এডুকেয়ার ফ্যামিলিতে। আশা করি সবাই ভালো আছো। আজকে কোশ্চেনের পোস্টমর্টম করে দেবো। কোশ্চেন কি আছে, কোশ্চেনগুলো দেখবো, আর প্রত্যেকটা প্রশ্নের যতগুলো ডেটা থাকে সব আমরা দেওয়ার চেষ্টা করব। যেমন প্রথম প্রশ্নের দিকে যদি দেখি, আমরা সেটা দেখবো যে জেরাল্ডিন ফোবর্সের নাম দেওয়া আছে, কোন ধরনের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত আছে, এখানে দেওয়া আছে। এবার আমাদেরকে জানতে হবে যে জেরাল্ডিন ফোবর্স এর একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থের নাম কি। সেই গ্রন্থের নাম হচ্ছে কি উইমেন্স ইন মডার্ন ইন্ডিয়া। তাহলে তোমাদের যদি প্রশ্ন করা হয় যে উইমেন্স ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা, তাহলে তার উত্তর কি হবে? জেরাল্ডিন ফোবর্স। কিন্তু এখানে ওটা জিজ্ঞাসা করা হয়নি, এখানে জিজ্ঞাসা করা আছে কোন ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত আছে। তাহলে তোমরা যদি দেখতে পাও উইমেন্স লেখা আছে, কি লেখা আছে? উইমেন্স। তাহলে উইমেন্স মানে কি হয়? উইমেন্স মানে হচ্ছে মহিলা হয়, অর্থাৎ উত্তর কি হবে? নারীর ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত আছে। বোঝা গেল? এইভাবে কি করব আমরা? প্রতিটি প্রশ্নের একদম পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দেব এবং প্রতিটি অপশনগুলোকেও আমরা দেখার চেষ্টা করব যে উত্তর কি হতে পারে। এখানে লেখা আছে কি? বিপিন চন্দ্র পাল। কি লেখা আছে? বিপিন চন্দ্র পাল লিখেছিলেন। তোমরা জানো যে বিপিন চন্দ্র পাল কি লিখেছেন? বিপিন চন্দ্র পাল কি লিখেছেন? উত্তর কি হবে? 70 বছর। কি উত্তর হবে? 70 বছর। কিন্তু এখানে আরো তিনটি অপশন আছে, সেটাও আমাদেরকে জানতে হবে। এই তিনটি অপশনের মধ্যে জীবন স্মৃতি, তাহলে ক্ষয়ের দাগের উত্তর কি হবে যদি জিজ্ঞেস করা হয়? ক্ষয়ের দাগের উত্তর জীবন স্মৃতি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। বোঝা গেল? তারপরে যদি জিজ্ঞাসা করে আনন্দমঠ কার লেখা, তাহলে গয়ের উত্তর কি হবে? আনন্দমঠ হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। তারপরে জিজ্ঞেস করা হয়েছে কি? এ নেশন ইন মেকিং কার লেখা, তাহলে ঘয়ের দাগের উত্তর কি হবে? এ নেশন ইন মেকিং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কার লেখা? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা। ঠিক আছে, দেখো 1 নাম্বারও করব, 2 নাম্বারেরও প্রশ্ন করব। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অবশ্যই করে দিও। তাহলে এইভাবে আমরা প্রতিটি প্রশ্নের উত্তর আমরা দেখে নিব যে কি হতে পারে। বোঝা গেল? তারপরে প্রশ্ন কি বলেছে? গ্রাম বার্তা প্রকাশিকা বলেছে। গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হতো কোথা থেকে? তোমরা জানো যে গ্রাম বার্তা প্রকাশিকা কোথা থেকে প্রকাশিত হতো? উত্তর কি হবে? কুষ্টিয়া গ্রাম থেকে। অবিভক্ত বাংলার কুষ্টিয়া গ্রাম থেকে কি হতো? গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হতো। কিন্তু কে প্রকাশ করতো? যদি প্রশ্ন করে যে কে প্রকাশ করতো, তার উত্তর কি হবে? অর্থাৎ কাঙাল হরিনাথ, যাকে আমরা হরিনাথ মজুমদার বলতাম। কি বলতাম? হরিনাথ মজুমদার। হরিনাথ মজুমদার বলতাম। ঠিক আছে, হরিনাথ মজুমদারকে কি বলা হতো না? গ্রাম বার্তা প্রকাশিকার প্রকাশক বলা হতো। আর একেই আমরা কাঙাল হরিনাথ বলি। কি বলি? কাঙাল হরিনাথ। তাহলে তোমাদের যদি প্রশ্ন করে যে কাঙাল হরিনাথ কে, তাহলে সেটা কি হবে? না, হরিনাথ মজুমদার। কোথা থেকে প্রকাশিত হতো? কুষ্টিয়া, অবিভক্ত বাংলার কুষ্টিয়া থেকে। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন, প্রথম সরকারি শিক্ষা কমিশন, অর্থাৎ কোন কমিশনের কথা বলা হয়েছে? হান্টার কমিশন। গঠিত হয় কবে? 1872 সাল, 1878 সাল, 1882 সালে, না 1890 সালে? তোমাদের উত্তর কি হবে? তোমাদের উত্তর কি হবে? 1882 সাল। কত সালে? 1882 সালে কি হবে না? হান্টার কমিশন এসেছিল, উইলিয়াম হান্টারের সভাপতিত্বে। এবারে হচ্ছে কি 1872 সাল ইম্পর্টেন্ট কেন? তোমরা জানো যে 1872 সালে প্রথম জনগণনা শুরু হয়। কার সময়? লর্ড মেয়র সময়। ঠিক আছে, লর্ড মেয়র সময় প্রথমবার 1872 সালে জনগণনা শুরু হয়। তারপরে দ্বিতীয় সাল দেখতে যদি হয় 1878 সাল। এটা কিসের জন্য বিখ্যাত? এই 1878 সালে দ্বিতীয় অরণ্য আইন এসেছিল। কি এসেছিল? দ্বিতীয় অরণ্য আইন এসেছিল। আর এই দ্বিতীয় অরণ্য আইনে কটি স্তরের কথা বলা হয়েছিল? 3টি স্তরের কথা বলা হয়েছিল। 3টি স্তরের কথা বলা হয়েছিল। তোমাদের যদি প্রশ্ন করে যে দ্বিতীয় অরণ্য আইনে কটি স্তরের কথা বলা হয়েছে, সেখানে কটি স্তরের কথা বলা হবে? 3টি স্তরের কথা বলা হবে। তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে না? 1882 খ্রিস্টাব্দ। আশা করি যে ডেটাগুলো দিচ্ছি সেগুলো তোমাদের ভালো লাগছে এবং খাতায় এগুলো সব কি করবে? নোট ডাউন করে নিবে। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন আমরা যদি দেখি তাহলে কি হবে? বাংলার নবজাগরণ ছিল। তোমরা জানো যে নবজাগরণ শুরু কোথা থেকে হয়েছিল? 19 শতক থেকে। 19 শতককে আমরা কি বলি? নবজাগরণের যুগ বলা হয়। আর সেই নবজাগরণ ব্যক্তিকেন্দ্রিক ছিল
প্রতিষ্ঠান কেন্দ্রিক ছিল, কলকাতা কেন্দ্রিক ছিল, না গ্রাম কেন্দ্রিক ছিল? উত্তর কি হবে? কলকাতা কেন্দ্রিক। এটাকে আমরা শহর কেন্দ্রিকও বলতে পারি। কি বলতে পারি? শহর কেন্দ্রিকও বলতে পারি আমরা। বোঝা গেল? আশা করি তোমরা এই ডাটাগুলো বুঝতে পারছো। পরবর্তী প্রশ্ন, কোন বিদ্রোহের কথা বলা হয়েছে? না কোল বিদ্রোহ। কবে হয়েছিল? 1831 থেকে 32 খ্রিস্টাব্দে। কোথায় হয়েছিল? মেদিনীপুর, ঝাড়গ্রাম, ছোটনাগপুর, না রাঁচিতে? উত্তর কি হবে? উত্তর হবে কি? ছোটনাগপুরে। কোথায় হয়েছিল? ছোটনাগপুরে। তোমাদের সালটা দেখতে পাচ্ছ, 1831 থেকে 32 বলা হয়েছে কোল বিদ্রোহ। এখান থেকে আরো দুটি জায়গা দেওয়া হয়েছে, একটা হচ্ছে কি মেদিনীপুর আর একটা হচ্ছে ঝাড়গ্রাম। এখানে কোন বিদ্রোহ হয়েছিল? এখানে যদি প্রশ্ন করা হয় কোন বিদ্রোহ হয়েছিল, এখানে যে চুয়াড় বিদ্রোহ। কোন বিদ্রোহ হয়েছিল? চুয়াড় বিদ্রোহ। আর এই চুয়াড় বিদ্রোহে প্রথমবার জঙ্গলমহল নামে অঞ্চল গঠন করা হয়েছিল। অঞ্চল, জঙ্গলমহল নামে একটা অঞ্চল গঠন করা হয়েছিল। এটা কোন কেন্দ্রিক ছিল? মেদিনীপুর আর ঝাড়গ্রাম কেন্দ্রিক ছিল। বোঝা গেল? এই জন্য এই জায়গাটাকে এখনো জঙ্গলমহলই বলা হয়। এবারে প্রশ্ন যদি করা হয় যে চুয়াড় বিদ্রোহ কবে হয়েছে, তাহলে কি হবে? 1767 নাগাদ এই বিদ্রোহ হয়েছে। অনেক বইতে 68 থাকে, কিন্তু 1767 হচ্ছে সঠিক হবে। 1767 থেকে চুয়াড় বিদ্রোহ হয়েছিল। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন যদি দেখি আমরা কি দেখব? সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা কে ছিলেন? সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা কে ছিলেন? তোমরা জানো রানী কর্ণাবতী, রানী শিরোমণি, দেবী চৌধুরানী, না রানী দুর্গাবতী? সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা কে ছিলেন? দেবী চৌধুরানী ছিলেন। দেবী চৌধুরানী। বোঝা গেল? সন্ন্যাসী ফকির বিদ্রোহ কবে হয়েছিল? সন্ন্যাসী ফকির বিদ্রোহ হয়েছিল কবে? 1763 খ্রিস্টাব্দে। কবে হয়েছিল? 1763 খ্রিস্টাব্দে হয়েছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ। ক্লিয়ার হয়েছে? এত ডেটা ঠিক আছে তোমাদের জন্য? মহারানী ঘোষণাপত্রের 1858 প্রধান উদ্দেশ্য কি ছিল? প্রথম জানতে হবে যে মহারানী ঘোষণাপত্র কবে এসেছিল? 1858 খ্রিস্টাব্দে। আচ্ছা, এখান থেকে অনেকগুলো ডেটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা সব নোট ডাউন করে লিখবে। প্রথমে হচ্ছে কি মহারানী ঘোষণাপত্র 1858 খ্রিস্টাব্দে কোথা থেকে প্রকাশিত হয়েছিল? বা প্রকাশিত না বলে ঘোষণা লিখে দাও। ঘোষণা কোথা থেকে হয়েছিল যদি প্রশ্ন করা হয়, তাহলে তার উত্তর কি হবে? এলাহাবাদ থেকে। আর এই ঘোষণাপত্রটা কবে হয়েছিল? 1 নভেম্বর 1858। কে করেছে? লর্ড ক্যানিং। কে করেছে? লর্ড ক্যানিং করেছে। করেছিলেন কে? লর্ড ক্যানিং। 1 নভেম্বর 1858 খ্রিস্টাব্দে এলাহাবাদ থেকে মহারানী ঘোষণাপত্র জারি করা হয়েছিল। এখানে অপশনে কি বলেছে যে উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য ভারতবাসীর আনুগত্য অর্জন করা। এটাই হচ্ছে প্রথম উত্তর, ভারতবাসীর আনুগত্য অর্জন করা। তারপরে অপশনগুলো দেখে নি। ভারতে ব্রিটিশদের একচেটিয়া ব্যবসার অধিকার হবে না, ভারতীয় প্রজাদের স্বায়ত্ত শাসনের অধিকার দেওয়া হয়নি, বন্দীদের মুক্তিদান, এটার কথাও কোনো বলা হয়নি। তাহলে উত্তর কি হবে আমাদের? ভারতবাসীদের, এটা নয়, উত্তর কি হবে? ভারতবাসীদের আনুগত্য অর্জন করা, এটাই হচ্ছে তার উত্তর হবে। বোঝা গেল উদ্দেশ্য? তারপরে প্রশ্ন বলা হয়েছে, কি বলা হয়েছে? আনন্দমোহন বসু ছিলেন ভারত সভার। এখানে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা ডেটা আমি দেব, তোমরা কি করবে? ওগুলোকে খাতাতে নোট ডাউন করে নিবে যে আনন্দমোহন বসু অর্থাৎ আমাদের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অর্থাৎ ভারত সভার কথা বলা হয়েছে। কোন সভার কথা বলা হয়েছে? ভারত সভার। দেখো আমরা কি জানি? আনন্দমোহন বসু সম্পাদক। কে ছিলেন? সম্পাদক। আনন্দমোহন বসু সম্পাদক ছিলেন, কিন্তু এখানে সম্পাদক তো দেয়নি, এখানে কি দিয়েছে? প্রতিষ্ঠাতা, সভাপতি, সহসভাপতি, না সচিব? তাহলে উত্তর কি হবে? প্রতিষ্ঠাতা। এখানে ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তোমরা জানো যে 1876 সালে। কত সালে? 1876 সালে ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল। কোথায়? কলকাতার অ্যালবার্ট হলে। কোথায় হয়েছিল? কলকাতার অ্যালবার্ট হলে। কলকাতার অ্যালবার্ট হলে হচ্ছে আমাদের কি হবে? ভারত সভা প্রতিষ্ঠা হয়েছিল। তার সম্পাদক যদি প্রশ্ন করা হয় তাহলে উত্তর কি হবে? আনন্দমোহন বসু। এছাড়াও প্রতিষ্ঠাতাও ছিলেন। এবারে প্রতিষ্ঠাতার মধ্যে আরো একজনের নাম আমরা কি জানি? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। লিখে দিচ্ছি না? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন। কে ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
ঠিক আছে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আর আনন্দমোহন বসু এরা দুজন মিলে কি করেছিলেন, ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন। কোথায় করেছিলেন? কলকাতার অ্যালবার্ট হলে। সম্পাদক কে ছিলেন? আনন্দমোহন বসু। বোঝা গেল? তাহলে আমাদের যদি প্রশ্ন করা হয় সভাপতি কে ছিলেন, সভাপতি কে ছিলেন? রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। তাহলে কতগুলো ডেটা দিয়েছি? 3টে ডেটা। দেখো, আনন্দমোহন বসু ভারত সভার প্রতিষ্ঠাতা প্লাস সম্পাদক ছিলেন, ঠিক আছে, সম্পাদক ছিলেন। আর প্রতিষ্ঠাতা কে ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সভাপতি কে ছিলেন? রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। ক্লিয়ার হয়েছে? আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়েছে। পরবর্তী প্রশ্ন, আনন্দমঠ প্রকাশিত হয়, আনন্দমঠ কবে প্রকাশিত হয়েছিল? 1870 খ্রিস্টাব্দে, 1875 খ্রিস্টাব্দে, 1880 খ্রিস্টাব্দে না 1882 খ্রিস্টাব্দে? কি হয়েছিল? 1882 খ্রিস্টাব্দে আনন্দমঠ প্রকাশিত হয়েছিল। 1875 কি হয়েছে? 1875 হয়েছিল কি? বন্দে মাতরম রচিত হয়েছিল, রচিত। বন্দে মাতরম কি হয়েছিল? রচিত হয়েছিল। আনন্দমঠ কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, ঠিক আছে, বোঝা গেল? তারপরে প্রশ্ন করেছে, তারপরে প্রশ্নটা কি বলা হয়েছে? পার্সিয়ান প্রেস কলকাতায় প্রতিষ্ঠা করেন। পার্সিয়ান প্রেস, পার্সিয়ান প্রেস কলকাতায় কে প্রতিষ্ঠা করেন? উইলিয়াম হান্টার, জন গিলখ্রিস্ট, ম্যাথু ল্যাম্পসডেন না বাবুরাম? উত্তর কি হবে? ম্যাথু ল্যাম্পসডেন, ঠিক আছে। উইলিয়াম হান্টার কি করেছিল? হান্টার কমিশন 1882 সাল। জন গিলখ্রিস্ট, জন গিলখ্রিস্ট কি প্রতিষ্ঠা করেছিলেন? হিন্দুস্তান প্রেস, হিন্দুস্তান প্রেস, হিন্দুস্তান প্রেস কে প্রতিষ্ঠা করেছিলেন? জন গিলখ্রিস্ট প্রতিষ্ঠা করেছিলেন। আর ভারতে কাকে গিলখ্রিস্ট পুরস্কার দেওয়া হয়? প্রশ্ন করা হয়েছে, তোমরা জানো। ভারতে কাকে গিলখ্রিস্ট পুরস্কার দেওয়া হয়? ঠিক আছে, ভারতে কাকে গিলখ্রিস্ট পুরস্কার দেওয়া হয়েছিল? দুজন ব্যক্তিকে দেওয়া হয়েছিল। প্রথম জন হচ্ছে প্রমোদনাথ বসুকে। কাকে? প্রমোদনাথ বসুকে দেওয়া হয়েছিল গিলখ্রিস্ট পুরস্কার। তোমরা জানো গিলখ্রিস্ট পুরস্কার আমাদের প্রেসের দিক থেকে দেওয়া হয়, ঠিক আছে। তাহলে জন গিলখ্রিস্ট হিন্দুস্তান প্রেস প্রকাশ করেছিলেন। কোন প্রেস? হিন্দুস্তান প্রেস প্রকাশ করেছিলেন। বোঝা গেল? উইলিয়াম হান্টার হান্টার কমিশন আর ম্যাথু ল্যাম্পসডেন হচ্ছে পার্সিয়ান প্রেস। আশা করি তোমরা এটা নোট ডাউন করে নিবে। ক্লিয়ার হয়েছে? তারপরে প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? কে ছিলেন? প্রমোদনাথ বসু। কে ছিলেন? প্রমোদনাথ বসু ছিলেন হচ্ছে কি বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ। ক্লিয়ার হয়েছে? আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আমরা কি দেখব? দেশ প্রাণ কাকে বলা হয়? ঠিক আছে, দেশ প্রাণ। সতীশচন্দ্র সামন্ত, অশ্বিনী কুমার দত্ত, বীরেন্দ্রনাথ শাসমল, যতীন্দ্রমোহন সেনগুপ্ত। উত্তর এখানে কি হবে? বীরেন্দ্রনাথ শাসমল উত্তর হবে। কি উত্তর হবে? বীরেন্দ্রনাথ শাসমল। এখান থেকে আরো দুটো জিনিস দেখে নাও। যতীন্দ্রমোহন সেনগুপ্তকে কি বলা হয়? দেশপ্রিয় বলা হয়। কি বলা হয়? দেশপ্রিয়। তাহলে যদি প্রশ্ন করা হয় যে দেশপ্রিয় কাকে বলা হয়? যতীন্দ্রমোহন সেনগুপ্তকে। দেশপ্রাণ কাকে বলা হয়? বীরেন্দ্রনাথ শাসমলকে। এখানে আরেকটি ডেটা হচ্ছে কি দেশবন্ধু কাকে বলা হয়? দেশবন্ধু কাকে বলা হয়? চিত্তরঞ্জন দাসকে। কলকাতার প্রথম মেয়র কে ছিলেন? চিত্তরঞ্জন দাস। বোঝা গেল? স্বরাজ পার্টিকে প্রতিষ্ঠা করেছিলেন চিত্তরঞ্জন দাস। ক্লিয়ার হয়েছে? 1923 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন কি আছে? কানপুরে কার নেতৃত্বে, কানপুরে কার নেতৃত্বে, কার সভাপতিত্বে ভারতের কমিউনিস্ট পার্টি আত্মপ্রকাশ করে? কানপুরে। তোমরা জানো কানপুরে সিঙ্গারা ভেল্লু চেট্টিয়ারের, সিঙ্গারা ভেল্লু চেট্টিয়ারের সভাপতিত্বে কানপুরে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হয়। কবে হয়েছিল এটা? কবে হয়েছিল যদি প্রশ্ন করা হয় তাহলে তার উত্তর কি হবে? তার উত্তর কি হবে? 1925। কবে হয়েছিল? 1925 খ্রিস্টাব্দে। ক্লিয়ার হয়েছে? 1925 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, 1925 খ্রিস্টাব্দে বোঝা গেল। আচ্ছা, এম এন রয় যদি জিজ্ঞেস করা হয়, এম এন রয় কোথায় প্রতিষ্ঠা করেন? রাশিয়ার তাসখণ্ডে। রাশিয়ার তাসখণ্ডে প্রতিষ্ঠা করেন।
ঠিক আছে, কবে করেছিল? 1920 খ্রিস্টাব্দে। ভারতের কমিউনিস্ট পার্টির জন্মদাতা কাকে বলা হয়? এম.এন. রয়কে। আর এটা হচ্ছে কি, উত্তর কি হবে? সিঙ্গারাবেল্লু চেট্টিয়ার। বোঝা গেল? সিঙ্গারাবেল্লু চেট্টিয়ার। তারপরে মিরাট ষড়যন্ত্র মামলা কি বলা হয়েছে? মিরাট ষড়যন্ত্র মামলা 1929-এ হয়েছিল। কাদের বিরুদ্ধে হয়েছিল? জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে, বিপ্লবীদের বিরুদ্ধে, শ্রমিক নেতাদের বিরুদ্ধে, কৃষক নেতাদের বিরুদ্ধে। কাদের সাথে হয়েছিল? শ্রমিক নেতাদের বিরুদ্ধে হয়েছিল। কমিউনিস্ট শ্রমিক নেতাদের যে বিরুদ্ধে আমরা কি জানি, মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল শ্রমিক নেতাদের বিরুদ্ধে। ঠিক আছে, কতজন গ্রেপ্তার করা হয়েছিল এখানে? 33 জনকে। কতজনকে? 33 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এখানে ব্রিটিশ 3 জন ছিল। ব্রিটিশ কজন ছিল? ব্রিটিশ কজন ছিল? 3 জন ছিল। ঠিক আছে, 3 জন। সেই ব্রিটিশ 3 জনের মধ্যে একজনের নাম ফিলিপ স্প্রেট, একজনের নাম বেঞ্জামিন ব্রাডলি, আর একজনের নাম হচ্ছে কি হ্যাচিনসন। ক্লিয়ার হয়েছে? তোমরা নোট ডাউন করে নিবে। বোঝা গেল? এইভাবে কি করব, কোশ্চেনগুলোকে, কোশ্চেন যে যতগুলো কোশ্চেন আছে সবগুলোর পোস্টমর্টম করে দেবো, যাতে তোমরা পরবর্তীকালে এখান থেকে যাই প্রশ্ন আসুক না কেন তোমরা অবশ্যই লিখতে পারবে। বোঝা গেল? উষা মেহতা যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? অসহযোগ আন্দোলন না, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন না, আইন অমান্য আন্দোলন না। উত্তর কি হবে? ভারত ছাড়ো আন্দোলন। কার সাথে যুক্ত ছিলেন? ভারত ছাড়ো আন্দোলন। কবে হয়েছিল? 1942 সালে। আর এখান থেকে একটা পুস্তক মনে রাখবে উষা মেহতার, বা উষা মেহতার একটি গ্রন্থ, দ্য ভয়েস অফ ফ্রিডম। কি লেখা হবে? দ্য ভয়েস অফ ফ্রিডম। দ্য ভয়েস অফ ফ্রিডম কার লেখা? দ্য ভয়েস অফ ফ্রিডম কার লেখা? উষা মেহতার লেখা। ঠিক আছে, প্রথম রেডিওর মাধ্যমে, রেডিও সঞ্চালন কে করেছিলেন? রেডিওর মাধ্যমে আমাদের আন্দোলনকারীদেরকে মনোবল বাড়াতেন কে? উষা মেহতা। বোঝা গেল? তারপরে বলা আছে সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কি? সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম। আচ্ছা, এগুলো সাল তো তোমরা জানো। অহিংস অসহযোগ আন্দোলনের সাল তোমরা জানো। কবে হবে? 1920 থেকে 22। ঠিক আছে, 1920 থেকে 22। 1942 ভারত ছাড়ো। বঙ্গভঙ্গ হচ্ছে 1905 থেকে 1911। আইন অমান্য আন্দোলন হচ্ছে কি 1930 থেকে 34। ক্লিয়ার হয়েছে? 1930-এ শুরু, 34-এ সমাপ্ত। সূর্য সেনের প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কি? তোমরা জানো ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি বলা হতো। কি বলা হতো? ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি বলা হতো। ঠিক আছে, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি মাস্টারদা সূর্য সেন প্রতিষ্ঠা করেছিলেন। বিপ্লবী দলের নাম। ক্লিয়ার হয়েছে? অনুশীলন সমিতি কবে প্রতিষ্ঠা হয়? 1902। কে প্রতিষ্ঠা করে? তোমরা আমাকে অপশনে অর্থাৎ কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন। দুটো উত্তর দিবে, একটা হচ্ছে অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন, আর একটা হচ্ছে ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন। বোঝা গেল? তারপরে যদি প্রশ্ন করা হয়েছে, তারপরে অপশন যদি দেখি কি বলা হয়েছে, গদর দল। গদর দল কবে প্রতিষ্ঠা হয়? 1913 খ্রিস্টাব্দে হয়েছিল। কোথায় হয়েছিল? সান ফ্রান্সিসকোতে। কে প্রতিষ্ঠা করেন? না লালা হরদয়াল। লালা হরদয়াল প্রতিষ্ঠা করেন। কি প্রতিষ্ঠা করেন? না গদর দল। কোথায়? আমেরিকার সান ফ্রান্সিসকোতে। ক্লিয়ার হয়েছে? ইন্ডিয়ান রিপাবলিকান বলে দিলাম। বেঙ্গল ভলেন্টিয়ার্স 1928 সালে প্রতিষ্ঠা হবে। কোথায়, কবে হবে? 1928 খ্রিস্টাব্দে। কে প্রতিষ্ঠা করবে? কে প্রতিষ্ঠা করবে? হেমচন্দ্র ঘোষ। কে করবে? হেমচন্দ্র ঘোষ প্রতিষ্ঠা করবেন। এরই সাথে সাথে সত্যভক্তও ছিলেন। তো তোমাদের যদি অপশনে হেমচন্দ্র ঘোষ না থাকে, সত্যভক্ত থাকে, সেটাও কিন্তু উত্তর হবে সত্যভক্ত। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে প্রতিটা 4টা অপশনই আমি উত্তর বলে দিলাম। আশা করি তোমাদের এইভাবে পড়তে ভালো লাগছে। ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল কোথায়? ভাইকম সত্যাগ্রহ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশন দেখো, মালাবার, মাদ্রাজ, মহারাষ্ট্র, গোদাবরী। কোথায় হবে ভাইকম? মালাবারে হবে। কোথায় হবে? মালাবার উপত্যকায় ভাইকম সত্যাগ্রহ হবে। ভাইকম সত্যাগ্রহের নেতা কে ছিলেন? শ্রী নারায়ণ গুরু। কি উত্তর হবে? শ্রী নারায়ণ গুরু ছিলেন ভাইকম সত্যাগ্রহের নেতা। বোঝা গেল? বোঝা যাচ্ছে তো? ভালো লাগছে তোমাদের? আমি জানি তোমাদের এটা ভালো লাগবে। বোঝা গেল? পরবর্তী, যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে, অপশন কি বলেছে? গণভোট বলেছে, আর ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়েছিল, সেটা কোন রাজ্য ছিল? সেটা ছিল জুনাগড়। ওয়ান অ্যান্ড অনলি জুনাগড়। জুনাগড় রাজ্যটি গণভোটের মাধ্যমে কি হয়েছিল? না আমাদের ভারতের ভুক্ত হয়েছিল। ঠিক আছে, বোঝা গেল? তারপরে ট্রেন টু পাকিস্তান কে লিখেছেন? ট্রেন টু পাকিস্তান কে লিখেছেন? আমাদের খুশবন্ত সিং লিখেছেন। ঠিক আছে, ট্রেন টু পাকিস্তান গ্রন্থের রচয়িতা কে? খুশবন্ত সিং। বোঝা গেল? তোমাদের আমি
দেখতে তো পাচ্ছি না, কিন্তু আশা করি আমি যে এই প্রশ্নগুলো যেভাবে আমি করিয়ে দিচ্ছি সেগুলো তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কি করবে, কমেন্টে অবশ্যই আমাকে জানিও যে কেমন লাগছে। ঠিক আছে, এইভাবেই ক্লাস করতে চাও নাকি ওই শুধু উত্তর দিয়ে দিলে ভালো লাগবে, সেটা অবশ্যই জানিও আমাকে। ঠিক আছে, ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনায় অঙ্কিত হয়েছিল? ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত হয়েছিল? কোন ঐতিহাসিক ঘটনা? তোমরা জানো স্বদেশী আন্দোলন। কবে থেকে? 1905। ঠিক আছে, ভারত মাতা চিত্রটি অঙ্কন কে করেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সরি, কে করেছিলেন? ভারত মাতা চিত্রটি হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর কি করেছিলেন? ভারত মাতা চিত্রটি অঙ্কন করেছিল। ভারতের আধুনিক চিত্রকলার জনক কাকে বলা হয়? অবনীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় কি ভারতের আধুনিক চিত্রকলার জনক। তারপরে প্রশ্ন, কার নেতৃত্বে রম্পা বিদ্রোহ হয়েছিল? উত্তর কি হবে? আল্লুরি সীতারাম রাজু। ঠিক আছে, আল্লুরি সীতারাম রাজু নেতৃত্বে কত সাল? 1921 থেকে 22 খ্রিস্টাব্দে অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায় গোদাবরী উপত্যকায় কি হয়েছিল না রম্পা বিদ্রোহ হয়েছিল। পরবর্তী ফরওয়ার্ড ব্লক দল কোন বছরে প্রতিষ্ঠিত হয়েছিল? 1939 সালে। কত সালে? 1939 সালে। এটার ঘটনাটা আমি একটু বলে দিই যে ফরওয়ার্ড ব্লক দল কেন প্রতিষ্ঠা করতে হয়েছিল। তোমরা জানো যে 1939 সালে একটা অধিবেশন বসে কংগ্রেসে, সেটা ছিল ত্রিপুরী অধিবেশন। ঠিক আছে, ত্রিপুরী অধিবেশন। তোমরা জানো ত্রিপুরী কোথায় আছে? ত্রিপুরী কোথায় আছে? মধ্যপ্রদেশের ভাগলপুর জেলায় আছে ত্রিপুরী। তো সেখানেই হচ্ছে কি আমাদের কংগ্রেসের অধিবেশন বসে, এবং সেই অধিবেশনে দুটো আমাদের লিডার ছিলেন। একজন ছিলেন সুভাষচন্দ্র বসু, এবং প্রতিপক্ষ কে ছিল? পট্টভি সীতারামায়া। এই পট্টভি সীতারামায়া কার অনুগত ছিলেন? গান্ধীজির। কার ছিলেন? গান্ধীজির। ঠিক আছে, গান্ধী কাকে মনোনীত করেছিলেন? পট্টভি সীতারামায়া। অপরদিকে ছিলেন সুভাষচন্দ্র বসু। এই ত্রিপুরী অধিবেশনে যখন নির্বাচন হয় তখন সুভাষচন্দ্র বসু বিপুল ভোটে জয়লাভ করে। ঠিক আছে, যে বিপুল ভোটে জয়লাভ করার পরে গান্ধীজি এখানে উক্তি করেন যে পট্টভি সীতারামায়ের পরাজয় মানে আমার পরাজয়। কি বলেছিলেন গান্ধীজি? কি বলেছিলেন? যে পট্টভি সীতারামায়ের পরাজয় মানে আমার পরাজয়। সুভাষচন্দ্র বসু জয়লাভ করার পর তিনি বলেছিলেন যে মন্ত্রিসভা গঠন করার জন্য আপনি যে ব্যক্তিগুলোকে বলবেন, কাকে বলছেন? গান্ধীজিকে, যে ব্যক্তিগুলোকে বলবেন তাদেরকে আমি কি করে দেবো? মন্ত্রিসভায় বসাবো। কিন্তু গান্ধীজি বলছে না, আমি এরা বলে দেব না। সেই মুভমেন্টে কি করলেন? সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন, এবং ইস্তফা দেওয়ার পর তিনি কি করলেন? 1939 সালে ফরওয়ার্ড ব্লক দল প্রতিষ্ঠা করছেন। প্রতিষ্ঠা করছেন। বোঝা গেল? তারপর থেকে তাকে জাতীয় কংগ্রেসের সমস্ত পদ থেকেই বহিষ্কার বা পদত্যাগ করতে হয়। এতটা ডিটেলস তোমাদের আশা করি ভালো লাগছে। তোমরা সত্যি করেই জানিও যে স্যার এতটা ডিটেলস অন্য কোথাও দেয়নি। কোন মহিলা নেত্রী ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় সভাপতি ছিলেন? কোন মহিলা নেত্রী ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় যদি বলেছে তাহলে তার উত্তর কি হবে? সরোজিনী নাইডু হবে। কি হবে? সরোজিনী নাইডু হবে। ঠিক আছে, কি উত্তর হবে? সরোজিনী নাইডু। কিন্তু এখানে যদি অপশনে যদি ভারতীয়টা কেটে দিত তাহলে তার উত্তর কি হতো? এনি বেসান্ত হতো। কি হতো? এনি বেসান্ত। ঠিক আছে, যদি সাল জিজ্ঞেস করা হয় কবে বসেছে, এনি বেসান্ত কবে বসেছিল? 1917 সালে। কত সালে? 1917 সালে। আর সরোজিনী নাইডু কবে বসেছিল? 1925 সালে। কত সালে? 1925 সালে। ক্লিয়ার হয়েছে? এনি বেসান্ত 1917 সালে বসেছিল, আর সরোজিনী নাইডু বসেছিল 1925 খ্রিস্টাব্দে। ক্লিয়ার? পরবর্তী, তাহলে এগুলো সবগুলোই হয়ে গেছে। উপবিভাগে ঠিক ভুল আমরা দেখব। বিধবা বিবাহ আন্দোলনে বঙ্গদর্শনের অবদান ছিল সবচেয়ে বেশি। ভুল কথা। এটা কার ছিল? তত্ত্ববোধিনীর ছিল। কার ছিল? তত্ত্ববোধিনী পত্রিকার অবদান ছিল সবচেয়ে বেশি। ঠিক আছে, বিধবা বিবাহ কার? তোমরা জানো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শিক্ষিত বাঙালিরা মহাবিদ্রোহকে সমর্থন করেছিল। তোমাদের কি মনে হয় যে শিক্ষিত বাঙালিরা মহাবিদ্রোহকে সমর্থন করেছিল? অবশ্যই জানো। ঠিক আছে, শিক্ষিত বাঙালিরা মহাবিদ্রোহকে সমর্থন করেনি, তাহলে এটাও ভুল।
এটাও ভুল, সমর্থন করেনি, তারা বরঞ্চ দস্যুদের উপদ্রব বলে বর্ণনা করছে। কি বলছে যে এটা ছিল দস্যুদের উপদ্রব। ফরাজি একটি জাতীয় প্রাচীন উপজাতির নাম না, ফরাজি একটা ধার্মিক গোষ্ঠীর নাম, ঠিক আছে। ফরাজি কথার অর্থ তোমরা জানো যে মোহাম্মদ নির্দেশিত পথ ফরাজি, ঠিক আছে। ফরাজি আন্দোলন কবে হয়েছিল? 1820 খ্রিস্টাব্দে, হাজি শরীয়ত উল্লাহ। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। অবশ্যই এটি সঠিক উত্তর, এটি কি হবে সঠিক। আর কবে করেছিল? 1921 খ্রিস্টাব্দে। কবে করেছিল? 1921 খ্রিস্টাব্দে, ঠিক আছে, বোঝা গেল। তারপরে প্রশ্ন, তারপরে আমরা স্তম্ভ মিলানো দেখবো, এটা বোঝা গেল। প্রথমেরটা ভুল, তারপরটাও ভুল, তারপরটাও ভুল, তারপরটা সঠিক। জওহরলাল নেহরু কি করেছিলেন? এই লেটার্স ফ্রম এ ফাদার্স টু হিজ ডটার, কটি লেটার ছিল এটি? 30টি লেটার ছিল। এটা ইংরেজি ছিল, এটাকে হিন্দি থেকে অনুবাদ করেছিলেন কে? মুন্সি প্রেমচাঁদ। কে অনুবাদ করেছেন? মুন্সি প্রেমচাঁদ, ঠিক আছে। মুন্সি প্রেমচাঁদ, ক্লিয়ার। কাজী নজরুল ইসলাম লাঙ্গল পত্রিকা। রাসবিহারী বসু PN ঠাকুর নামে পরিচিত। ডিরোজিও কি ছিলেন? পার্থেনান যে পত্রিকা ছিল সেটা বের করেছিলেন। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4, বোঝা গেল। পরবর্তী তোমরা আমাকে ম্যাপ পয়েন্টিং গুলো বানিয়ে ছবি তুলে অবশ্যই কমেন্টে জানিও। ম্যাপ পয়েন্টিং গুলো কি করবে? নিজের থেকে এইভাবে ম্যাপ বানাবে, ঠিক আছে। আশা করি তোমাদের ঠিক আছে, এইভাবে বানাবে। দিয়ে তোমরা কোল বিদ্রোহের এলাকা ছোটনাগপুর এখানে দাগ দিয়ে দিবে। তারপরে নীল বিদ্রোহের স্থানে চৌগাছা, নীল বিদ্রোহ তোমরা জানো নদিয়া জেলায় হয়েছিল, নদিয়া জেলায় তোমরা দাগ দিবে। তারপরে লখনৌতে আছে, যে লখনৌ কোথায় আছে সেখানে দাগ দিবে, লখনৌ, ঠিক আছে। তারপরে মহারাষ্ট্র তো এটা, ঠিক আছে, এটা হচ্ছে মহারাষ্ট্র, ক্লিয়ার। তাহলে এইভাবে তোমরা এটা দাগ দিয়ে দিবে। আর ছবি তুলবে, ছবি তুলে কমেন্টে আমাকে ছবি তুলে পাঠাবে, আমি ওটাকে চেক করে দেবো, ঠিক আছে। জেমস লংকে জেল ও জরিমানা শাস্তি ভোগ করতে হয়েছিল, অবশ্যই ভোগ করতে হয়েছিল। কত টাকা জরিমানা দিতে হয়েছিল? 1000 টাকা, 1000 টাকা, ঠিক আছে। এই 1000 টাকা জরিমানাটা কে মিটিয়ে দিয়েছিলেন? কালীপ্রসন্ন সিংহ, ঠিক আছে, বোঝা গেল। জেমস লং জেল ও জরিমানা শাস্তি ভোগ করতে হয়েছিল, তিনি ইংরেজ বিরোধী ছিলেন। তিনি নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ নিজের নামে প্রকাশ করেছিলেন। তাহলে ব্যাখ্যা 2 হচ্ছে কি, তার উত্তর হবে, বোঝা গেল। ডেভিড হেয়ার 1817 খ্রিস্টাব্দে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। প্রথম ডেটা এটাই যে 1817 খ্রিস্টাব্দে কি প্রকাশিত হয়েছিল? স্কুল বুক সোসাইটি। আর কে প্রতিষ্ঠা করেন? ডেভিড হেয়ার প্রতিষ্ঠা করেন। তিনি বই সরবরাহ করতে চেয়েছিলেন, তিনি পাশ্চাত্য শিক্ষা প্রসার চেয়েছিলেন, তিনি স্কুলের জন্য বই প্রকাশ করতে চেয়েছিলেন। তাহলে অপশন কি হবে? ব্যাখ্যা 3 হবে, তিনি স্কুলের জন্য বই প্রকাশ করতে চেয়েছিলেন, ঠিক আছে। রবীন্দ্রনাথ প্রকৃত শিক্ষার পক্ষে ছিলেন, অবশ্যই ছিলেন প্রকৃত শিক্ষার। সে কি মনে করতো? যে প্রকৃতির সঙ্গে মানুষের বিচ্ছেদ ও বিরোধ নেই, প্রকৃতির শিক্ষার মাধ্যমে ভারত গ্রহণ করতে পারবে না, আর এটা হচ্ছে শুধুমাত্র ভারতীয় শিক্ষা গ্রহণ করতে পারবে, এটা কোনো উত্তর নেই। তাহলে ব্যাখ্যা 2 কি হবে? এর উত্তর হবে। ক্লিয়ার হয়েছে? আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়েছে। পরবর্তী প্রশ্ন কি আছে? বিবৃতি 1946 খ্রিস্টাব্দে, 1946 খ্রিস্টাব্দে কি বলা হয়েছে? ফেব্রুয়ারি মাসে, ফেব্রুয়ারি মানে কত তারিখে? 12ই ফেব্রুয়ারি। কত তারিখে? 12ই ফেব্রুয়ারি মাসে কলকাতায় রশিদ আলী দিবস পালিত হয়। রশিদ আলীর বিচারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য হিন্দু মুসলিমের এটা কি বলা হয়েছে? হিন্দু মুসলিমের ঐক্য প্রতিষ্ঠা, কলকাতায় অসামরিক প্রশাসন ভেঙে ফেলার জন্য, রশিদ আলীর বিচারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, এটাই হচ্ছে কি তার সঠিক ব্যাখ্যা হবে। কত তারিখে? 12ই ফেব্রুয়ারি কলকাতায় রশিদ আলী দিবস পালিত হয়। তো কেমন লাগছে তোমাদের বলো শুধু, ঠিক আছে? এগুলো কেমন লাগছে? এইভাবেই আমি পড়াবো না আগে যেমন শুধু উত্তরগুলো অপশনে দাগ দিয়ে দিতাম সেগুলো ভাবে পড়াবো? তোমরা কমেন্টে অবশ্যই আমাকে জানাবে, বোঝা গেল? তোমাদের মনে প্রশ্ন যে স্যার এই 2 নম্বরের প্রশ্নগুলো পাওয়া যাচ্ছে না, কি বলা হয় যে স্যার 2 নম্বরের প্রশ্নগুলো স্যার একটু যদি গুছিয়ে দিয়ে দেওয়া হতো তাহলে ভালো হতো, ঠিক আছে। তো তোমাদের জন্য এতটা আমরা করতেই পারি, তার জন্য আমি গুছিয়ে তোমাদের কোশ্চেনগুলো নিয়ে এসেছি,
ঠিক আছে, এই যে যতগুলো 16টি প্রশ্ন আছে সেই 16টি প্রশ্নের ব্যাখ্যা আমি তোমাদের দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো তোমাদের কি বলেছে, পেজ নাম্বার কত তোমরা জানো যে 274 পেজ, আর এটা 1 নম্বর ও 2 নম্বরের প্রশ্নের সমস্ত উত্তর আমি এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, পরবর্তী দেখো প্রথম প্রশ্ন কি বলা হয়েছে, প্রথম প্রশ্নে কি বলা হয়েছে তা আমরা দেখব। দেখো, ভারতের জাতীয়তাবাদের ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন, 1911 খ্রিস্টাব্দ কেন গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে সেখানে আমরা যদি দেখি, সেখানে আমরা কি দেখব, গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে দেখব। ভারতের জাতীয়তাবাদের ইতিহাসে এগুলো সব 2 নম্বরের প্রশ্ন। কত নম্বরের প্রশ্ন? 2 নম্বরের প্রশ্ন। দেখো এতটা পরিশ্রম যখন করছি তখন একটু তো আশা রাখি যে তোমরা এটা তোমাদের বন্ধুদের মধ্যে, তোমাদের যতগুলো ফ্রেন্ড সার্কেল আছে সবার মধ্যে এগুলো শেয়ার করে দেবে, আর অবশ্যই লাইক করতে ভুলবে না। ঠিক আছে, এটা আমাদের মোটিভেশন যে আমরা লাইক কত পাচ্ছি, কত স্টুডেন্ট আমাদের দেখছে, কত স্টুডেন্ট আমাদেরকে চিনতে পারছে, সেগুলোই আমাদের মোটিভেশন, আর তো কিছুই নেই। ভারতের জাতীয়তাবাদের ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময় অনেকগুলি জাতীয়তাবাদী ঘটনা ভারতে লক্ষ্য করা যায়। সেই ঘটনাগুলি হচ্ছে কি আমরা দেখব, 1911 খ্রিস্টাব্দের সম্পূর্ণভাবে ভারতীয় খেলোয়াড়দের নিয়ে, 1911 খ্রিস্টাব্দে সম্পূর্ণভাবে ভারতীয় খেলোয়াড়দের নিয়ে তৈরি হওয়া মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের ফুটবল দল ইংরেজ সৈন্যদের নিয়ে তৈরি ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্ট, কি নাম আছে ভালো করে দেখো, ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্ট দলের বিরুদ্ধে খেলায় অবতীর্ণ হন। সম্পূর্ণ খালি পায়ে খেলে কি জয়লাভ করে, IFA শিল্ড জয় করে মোহনবাগান। প্রথম ঘটনা এটা জাতীয়তাবাদী। দ্বিতীয় ঘটনা আমরা দেখব, 1911 খ্রিস্টাব্দে আরেকটি ঘটনা ঘটে, সেটি হলো 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত গ্রহণ করে ইংরেজ সরকার, যা ভারতের বিরোধিতার ফলে 1911 খ্রিস্টাব্দে রোধ করতে বাধ্য হয়। তোমরা জানো যে আমাদের এই বঙ্গভঙ্গ আন্দোলন কবে রোধ হয়ে গেছিল, 1911 খ্রিস্টাব্দে। তৃতীয় ঘটনা, 1911 খ্রিস্টাব্দে দিল্লি দরবারে রাজা পঞ্চম জর্জ ঘোষণা করে ভারতের রাজধানী কলকাতা থেকে, কোথা থেকে, কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর হবে, যা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। সত্যি সত্যি তোমরা বলবে যে এই যে নোটটি, এই নোটটি কেমন লাগছে তোমাদের, বোঝা গেল? তোমাদের অনেকের কোয়েরি ছিল যে স্যার 2 নাম্বারটা নিয়ে আসুন, 2 নাম্বার নিয়ে আসুন, তো আমরা তোমাদেরই জন্য আমরা কি করলাম, এই 2 নাম্বারটা নিয়ে এসেছি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আমরা দেখব কি বলা হয়েছে, সরকারি নথিপত্র বলতে কি বোঝো, কি বলা হয়েছে, সরকারি নথিপত্র বলতে কি বোঝানো হয়েছে। ঠিক আছে, সরকারি নথিপত্র বলতে কি বোঝায়। আধুনিক ভারতের ইতিহাস চর্চায় এর গুরুত্বপূর্ণ উপাদান হলো সরকারি নথিপত্র। সরকারি নথিপত্র বলতে বোঝায় বিভিন্ন সরকারি কর্মচারী, সেনাপতি, সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরা সমকালীন বিভিন্ন পদক্ষেপ বা প্রত্যক্ষ ঘটনার সম্পর্কে যে তথ্যাদি লিখে গেছেন সেসব সরকারি নথিপত্র হিসেবে বিবেচিত। এছাড়াও পুলিশ, গোয়েন্দা, বিভিন্ন সরকারি আধিকারিকদের রিপোর্ট, প্রতিবেদন, চিঠিপত্র সমস্ত এই সরকারি নথিপত্রের অন্তর্ভুক্ত। এই গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র থেকে আমরা কি দেখব, সরকারি নথিপত্র থেকে ইতিহাসের অনেক প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়। এইরকমই কয়েকটি নথিপত্রের উদাহরণ যদি জিজ্ঞেস করা হয় তাহলে কি হবে, 1835 খ্রিস্টাব্দের ম্যাকলে মিনিট, 1854 খ্রিস্টাব্দের উডের ডেসপ্যাচ প্রভৃতি। তোমাদের কিছুই করতে হবে না, তোমরা ভিডিওটা পজ করবে, আমি একটু সরে যাই, সরে গিয়ে এই ভিডিওটা পজ করবে, ভিডিওটা পজ করার পর তোমরা কি করবে, এটা পুরোটা লিখে নিবে, অথবা তোমরা স্ক্রিনশট তুলতে পারো, অথবা তোমরা শুনে শুনেও মনে রাখতে পারো। ঠিক আছে, শুনে শুনে তোমরা কি করতে পারো, মনে রাখতে পারো। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন কি আছে, বাংলায় নারী শিক্ষার বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো। বাংলার নারী শিক্ষা বিস্তারে যেসব মনীষী গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তাদের মধ্যে একজন বিখ্যাত ব্যক্তি হলেন, কে ছিলেন, আমাদের রাজা রাধাকান্ত দেব। নারী শিক্ষা প্রসারে রাধাকান্ত দেব আন্তরিকভাবে আগ্রহী ছিলেন। তার গুরুত্বপূর্ণ কাজগুলো আমরা দেখব। তিনি 1812 খ্রিস্টাব্দে স্ত্রী শিক্ষা বিধায়ক নামে একটি গ্রন্থ রচনা করেন। এতে তিনি প্রমাণ করেন
যে নারী শিক্ষা হিন্দু আদর্শ ঐতিহ্যের পরিপন্থী নয়। পরিপন্থী নয়। তারপর 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ারের উদ্যোগে অ্যাংলো স্কুল পাঠ্য বই তৈরি করে, ভালো স্কুল পাঠ্য বই তৈরি করার উদ্দেশ্যে তিনি কি করেছিলেন, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি, ভালো স্কুল পাঠ্য বই তৈরি করার উদ্দেশ্যে কি করেছিলেন, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হলে রাধাকান্ত দেব তার অবৈতনিক সম্পাদক পদে নিযুক্ত হন। অবৈতনিক সম্পাদক ছিলেন, মানে কোনো বেতন ছাড়াই তিনি সম্পাদক ছিলেন। 1819 খ্রিস্টাব্দে তার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় কি, ক্যালকাটা ফিমেল জুভেনাইল সোসাইটি। মনে রাখবে ক্যালকাটা ফিমেল জুভেনাইল সোসাইটি কবে প্রতিষ্ঠা হয়েছিল, 1819 সালে। এই কথা অনস্বীকার্য যে বাংলার নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা ছিল ইতিবাচক এবং তাৎপর্যপূর্ণ। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন, সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা আলোচনা করো। ঠিক আছে, সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা কিরূপ ছিল? নব্যবঙ্গ তোমরা জানো, নব্যবঙ্গ কে প্রতিষ্ঠা করেন, আমাদের ডিরোজিও। কে প্রতিষ্ঠা ছিলেন? ডিরোজিও। ঠিক আছে, হিন্দু কলেজের তরুণ অধ্যাপক ডিরোজিওকে কেন্দ্র করে যে অনুগত ছাত্র গোষ্ঠী গড়ে ওঠে তারা নব্যবঙ্গ গোষ্ঠী নামে পরিচিত। তারা কি নামে পরিচিত? নব্যবঙ্গ গোষ্ঠী নামে পরিচিত। তাদের আবির্ভাব ও কার্যকলাপ বিতর্কিত হলেও তাদের অবদান অস্বীকার করা যায় না। তাদের অবদানগুলি ছিল নিম্নরূপ: সমাজে প্রচলিত বাল্য বিবাহ, বহু বিবাহ, সতীদাহ প্রভৃতি কুসংস্কারের বিরুদ্ধে নব্যবঙ্গ গোষ্ঠী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নব্যবঙ্গ দলের সত্যানুসন্ধানী মনোভাব, সংস্কারমূলক কার্যাবলী 19 শতকে বাংলার জাগরণকে সমৃদ্ধ করে। তারা নারী পুরুষদের সমান অধিকার, নারী নির্যাতন, নারী শিক্ষা, একচেটিয়া বাণিজ্য প্রভৃতি বিষয়গুলি নিয়ে আলোচনাতেও মত প্রকাশ করেন। এসব কারণের জন্য অনেকে তাদের কালা পাহাড়, উচ্ছৃঙ্খল ও সমাজ বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠী, আবার কেউ কেউ তাদের কাঞ্চনজঙ্ঘা চূড়া, আলোর ঝলক ও দেশের ভবিষ্যৎ বলে উল্লেখ করেছেন। কোথায় এত ডেটা তোমরা পাবে আমি জানি না, তবে এতটা পরিশ্রম হয়তো অন্য কোথাও দেখতে পাবে না। একমাত্র রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেলেই তোমরা কি করতে পারবে, এত ডেটা তোমরা পাবে। ঠিক আছে, এইভাবেই আমাদের অফলাইনে কি করা হয়, লেখানো হয়, নোট দেওয়া হয়। তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো। ঠিক আছে, তোমাদের বন্ধুদের, তোমাদের ভাই বোনেদের সবাইকে আমাদের বলতে পারো যে ঝাড়গ্রামের বুকে একটি প্রতিষ্ঠান আছে যার নাম রয়্যাল এডুকেয়ার, সেখানে তোমরা পড়াশোনা করতে পারো। বোঝা গেল? পরবর্তী কোশ্চেন আমাদের কি দেওয়া হয়েছে, ঔপনিবেশিক অরণ্য আইন বলতে কি বোঝো? ঔপনিবেশিক অরণ্য আইন তোমরা জানো, প্রথমে 1855 সালে অরণ্য সনদ এসেছিল, তারপরে 1865 সালে, 1864 সালে আমাদের এই যে 1 নভেম্বর বন বিভাগ গ্রহণ করা হয়েছিল, তারপরে 1865 সালে 1865 সালে প্রথম অরণ্য আইন, তারপরে 1878 সালে দ্বিতীয় অরণ্য আইন আসবে, হ্যাঁ না? বোঝা গেল? তাহলে ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর ব্রিটিশ সরকার ভারতের অরণ্য সম্পদের উপর ভারতীয়দের অধিকার খর্ব করে সরকারি আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে বেশ কয়েকটি আইন প্রণয়ন করে। এগুলি উপনিবেশিক অরণ্য আইন নামে পরিচিত। ঠিক আছে, এগুলি কি নামে পরিচিত? ঔপনিবেশিক অরণ্য আইন নামে পরিচিত। এক্ষেত্রে দুটি আইনের কথা সর্বাধিক উল্লেখযোগ্য, যথা এক হচ্ছে 1865 খ্রিস্টাব্দের অরণ্য আইন এবং 1878 খ্রিস্টাব্দের অরণ্য আইন। বলা বাহুল্য আইন দুটি আদিবাসী সম্প্রদায়ের মানুষজনকে দুর্দশাগ্রস্ত করে তোলে। ব্রিটিশ সরকার 1864 খ্রিস্টাব্দে 1 নভেম্বর, মনে রাখবে ভালো করে, 1864 খ্রিস্টাব্দে 1 নভেম্বর বন বিভাগ কি প্রতিষ্ঠা করে? বন বিভাগ গঠন করেন। আর এই যে ব্যক্তিটার নাম হচ্ছে ডেইট্রিক ব্রান্ডিস নামে একজন জার্মানকে এই বিভাগের ইন্সপেক্টর জেনারেল, তোমাদের প্রশ্ন করে যে বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল কে ছিলেন? না, ডেইট্রিক ব্রান্ডিস হিসেবে নিয়োগ করা হয়। ঠিক আছে, বোঝা গেল? পরবর্তী প্রশ্ন, जब तक तोड़ेगा नहीं तब तक छोड़ेगा नहीं। নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কি রূপ ছিল? দেখো 1859 খ্রিস্টাব্দে জানো যে বিদ্রোহ হয়েছিল, সেটা নেতা ছিলেন বিষ্ণুচন্দ্র বিশ্বাস আর দিগম্বর বিশ্বাসের নেতৃত্বে শুরু হওয়া নীল বিদ্রোহের সময় কলকাতা শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর অধিকাংশ লোক বিদ্রোহ সম্পর্কে উদাসীন থাকলেও
কয়েকজন শিক্ষিত ব্যক্তি নীল চাষীদের সমর্থন করেন। তাদের মধ্যে অন্যতম কে ছিলেন? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ছিলেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক। তিনি তার পত্রিকায় বাংলা চাষীদের উপর নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে লিখন প্রকাশ করতেন। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় লেখা হয়েছিল কিগুলো? যে চাষি একবার নীল চাষ করেছে বেঁচে থাকতে তার আর মুক্তি পাওয়ার উপায় নেই। যদি কোনো ব্যক্তি নীল চাষ করতে স্বীকার করে নেয় যে আমরা নীল চাষ করব, তাহলে তার সেখান থেকে আর মুক্তি পাওয়ার কোনো উপায় তাদের কাছে নেই। যতদিন না তার সমাপ্ত হয়ে যাচ্ছে, একবারে নিঃস্ব হয়ে যাচ্ছে, ততদিন তিনি মুক্তি পেতে পারবেন না। নীল চাষে কোনো চাষি দাম পায় না, নীল চাষে লাভের চেয়ে ক্ষতি হয় বেশি ইত্যাদি। মানে নীল চাষ করলে কোনো চাষি দাম পাবে না। কারণ তোমরা জানো যে নীল চাষে একটা প্রথা ছিল, দাদনী প্রথা। ঠিক আছে, দাদন অর্থাৎ হচ্ছে অগ্রিম অর্থ নিয়ে নীল চাষ করতে বাধ্য হতো। কারা বাধ্য হতো? চাষিরা। আর সেই যখনই অগ্রিম অর্থ নিয়ে নিত তারা, অর্থাৎ ইংরেজ সরকার দাম বেঁধে দিত যে এত টাকায় তোমাকে বিক্রিও করতে হবে। হ্যাঁ না? কত নিঃস্ব নয়। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার দ্বারাই তিনি নীল চাষীদের দুর্দশার কথা বাংলা সমস্ত মানুষদের কাছে ছড়িয়ে দিয়েছিলেন। হ্যাঁ না? তাহলে এইসব ব্যক্তি যদি না থাকতো তাহলে আমাদের সমাজের অনেক ক্ষতি হয়ে যেত। আমরা বুঝতেই পারতাম না যে ইংরেজরা কিভাবে আমাদেরকে শোষণ করছে। হ্যাঁ না? তারপরে প্রশ্ন, নবগোপাল মিত্র কে ছিলেন? নবগোপাল মিত্র কে 1840 থেকে 1894 ছিলেন। একাধারে একজন ভারতীয় নাট্যকার। কে ছিলেন? নাট্যকার, কবি, প্রাবন্ধিক, দেশপ্রেমিক এবং অন্যদিকে হিন্দু জাতীয়তাবাদের প্রতিষ্ঠাকর্তাদের মধ্যে অন্যতম। হিন্দু জাতীয়তাবাদ সৃষ্টির পটভূমিকায় যে অগ্রগামী প্রতিষ্ঠান রাজা রায়নারায়ণ বসু উদ্বোধন করেছিলেন, সেই হিন্দু মেলা 1867 তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এখানে তিনি বলতে এখানে কি? নবগোপাল মিত্র। কে করেছিলেন? নবগোপাল মিত্র। এছাড়াও তিনি প্রতিষ্ঠা করেন ন্যাশনাল প্রেস, ন্যাশনাল পেপার, ন্যাশনাল সোসাইটি, ন্যাশনাল স্কুল, ন্যাশনাল থিয়েটার, ন্যাশনাল স্টোর, ন্যাশনাল জিমনেজিয়াম এবং ন্যাশনাল সার্কাস। এগুলির জন্যই তার ডাকনাম দেওয়া হয়েছিল কি? ন্যাশনাল মিত্র। তাহলে তোমাদের যদি প্রশ্ন করা হয় যে ন্যাশনাল মিত্র কার ডাকনাম বা কাকে বলা হতো? নবগোপাল মিত্রকে। তোমরা জানো এখান থেকে প্রশ্ন আছে, ন্যাশনাল প্রেস কে প্রতিষ্ঠা করেন? নবগোপাল মিত্র। ন্যাশনাল পেপার? নবগোপাল। ন্যাশনাল সোসাইটি? নবগোপাল মিত্র। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহকে সমর্থন করেনি? মহাবিদ্রোহ কেন সমর্থন করেনি বা বিরোধিতা করেছিল? হ্যাঁ না? আমাদের শিক্ষিত মানুষদের যে সমস্যাটা হচ্ছে, তারা বুঝে নেই প্রথমেই, তারপরে হচ্ছে যখনই সেই ঘটনাগুলো তাদের সম্মুখীন আসে তখন তারা আবার সেটাকে পরিবর্তন করার চেষ্টা করে। হ্যাঁ না? তো শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহ 1857 বিরোধিতা করেছিল? তোমরা জানো যে দস্যুদের বিদ্রোহ বলেছিলেন। ভারতের জাতীয়তাবাদী বিস্তারে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল 1857 বিদ্রোহের খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ। এই বিদ্রোহে বিভিন্ন শ্রেণীর মানুষ অংশগ্রহণ করলেও শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব ছিল অন্যরকম। তারা এই বিদ্রোহকে সমর্থন করতে পারেনি, কারণ শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর একটি বড় অংশ ব্রিটিশ শাসনকে ভারতের পক্ষে কল্যাণকর বলে মনে করছিল। কি বলে মনে করছিল? কল্যাণকর। কিন্তু তারপরেই তোমরা জানো 1857 পরে 1858, তারপরে 1859, যখনই এই ঘটনাগুলো ঘটবে তখন আস্তে আস্তে তাদের মতামত কি হতে থাকবে? নীল বিদ্রোহ হবে, নীল কমিশন আসবে, তখন আস্তে আস্তে তাদের মতামত চেঞ্জ হতে থাকবে। তারপরে তারা বলবে না, আমাদের এদের কল্যাণকর নয়, আমাদের ক্ষতি করছে। তখন বুঝতে পারবে, তার আগে বুঝতে পারবে না। কারণ তাতে আগে কি করতো? আগে ইংরেজ জানা ব্যক্তিদেরকে মানে পদে দিত, চাকরি বাকরি দিত, তার জন্য তারা ভাবছিল বাহ সুন্দর ব্যাপার, ইংরেজরা আমাদের কত সাহায্য করছে। তাহলে এই সাহায্যের ফলটা দেখো, সাহায্যের ফল আমাদেরকে ভুগতে হয়েছিল পুরো 200 বছর, প্রায় বলা হচ্ছে প্রায় 200 বছর ভুগতে হয়েছে। এই বিদ্রোহ ব্রিটিশ শাসনের অবসান ঘটানোর পর কেউ ভারতে জাতীয় রাষ্ট্র ও সুশাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হবে কিনা এই বিষয়ে শিক্ষিত সমাজ সন্দিহান ছিল, তাই তারা বিরোধিতা করেছিল। ঠিক আছে? মানে তারা সন্দেহ করেছে বলে তারা বিরোধিতা করছিল। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, বাংলার সংস্কৃতির জীবনে ছাপাখানার
বিকাশের প্রভাব কতটা। ছাপাখানা না থাকলে আজ আমরা এত সুন্দরভাবে পড়াশোনা করতে পারতাম কি? তোমাদের কি মনে হয় যে এইভাবে পড়াশোনা করতে পারতাম ছাপাখানা না থাকলে? এইভাবে বাংলা হরফ পেতাম আমরা? চার্লস উইলকিনসন, পঞ্চানন কর্মকারেরা যদি না হতেন, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী যদি না হতেন, তাহলে এইভাবে আমরা ছাপাখানাকে বিকাশ করতেই পারতাম। কোনো যুক্তিবাদী ধ্যান ধারণাই আমাদের মধ্যে আসতো না, সেই অশিক্ষিতই থেকে যেতাম, সে প্রাচীন ধর্মীয় গোড়ামির মধ্যেই থাকতাম, কুসংস্কারেই পড়ে থাকতাম। তাহলে সেটাই হচ্ছে কি, এখানে অনেক কুপ্রথা কুসংস্কারগুলো থেকে আমরা রেহাই পেয়েছি। এগুলো পড়াশোনা করার পর শিক্ষিত ব্যক্তিরা লেখালেখি ধারণ করেছে ছাপাখানার বিকাশের পরে, বই খাতা বিকাশ হয়েছে, হ্যাঁ না? তো আধুনিক ছাপাখানা প্রতিষ্ঠা বাংলা শিক্ষার প্রসারে নানাভাবে সহায়তা করেছিল। এছাড়াও সাংস্কৃতিক জীবনে এর প্রভাব লক্ষ্য করা যায়। ছাপাখানায় মুদ্রিত বিপুল সংখ্যক বই অল্প সময়ে পাঠক ও শিক্ষার্থীদের হাতে পৌঁছে যায়। এর ফলে তারা পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞান, যুক্তিবাদ, গণতন্ত্র প্রভৃতি সম্পর্কে ধারণা তৈরি করতে পারে। ছাপাখানায় মুদ্রিত বইয়ের মূল্য হাতে লেখা বইয়ের চেয়ে অনেক কি ছিল, কম ছিল। কম হওয়ায় দরিদ্র সাধারণ পড়ুয়ারা ছাপাখানার বইপত্র কিনতে সক্ষম হয়। এতে পড়ার আগ্রহ আরো বৃদ্ধি পায়, হ্যাঁ না? এতে পড়ার আগ্রহ আরো বৃদ্ধি পায়। তৎকালীন সমাজে নানা সামাজিক কুপ্রথা প্রচলিত ছিল। এই সকল কুপ্রথা এবং কুসংস্কারের বিরুদ্ধে এবং আরো অন্যান্য বিষয়ে রাজা রামমোহন রায়, ডিরোজিও, বিদ্যাসাগর প্রমুখ মনীষীরা সংবাদপত্রের মাধ্যমে মতামত প্রকাশ করতেন। তাদের এই অবিরাম প্রচারের ফলে জোরালো জনমত গঠিত হয়, তৈরি হয় সংস্কার আন্দোলনের পটভূমি, হ্যাঁ না? কত সুন্দর না? ছাপাখানা হচ্ছে আসল আমাদের শিক্ষিত মানসিকতার পিছনে ছাপাখানা খুবই গুরুত্বপূর্ণ একটি। পরবর্তী প্রশ্ন, তাহলে ভালো লাগছে প্রশ্নগুলো, সুন্দরভাবে ব্যাখ্যাগুলো তোমাদের কেমন লাগছে জানিও অবশ্যই, হ্যাঁ না? ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? ত্রুটিপূর্ণ অবশ্যই ছিল। তারা মনে করতো যে ইংরেজি শিক্ষার মাধ্যমে শিক্ষা দিয়ে দাও, তাহলে সবাই শিক্ষিত হয়ে যাবে। এখনো আমরা প্রচুর ইংরেজি জানি না, যে প্রচুর ইংরেজি কথাই বলে, এখনো গ্রামগঞ্জের ছেলেমেয়েরা প্রচুর ইংরেজি জানে। তাহলে ইংরেজি মাধ্যমে আগে বাংলা শিখবো, অর্থাৎ যারা মাতৃভাষা আছে সেই ভাষাটা তো শিখবো, তারপরে তো আমরা ইংরেজি শিক্ষার দিকে যাব। তাহলে ইংরেজি শিক্ষার মাধ্যমে যদি আমরা শিক্ষা দিতে শুরু করে দিই, তাহলে কি আমাদের মানসিক বিকাশটা সম্ভব হবে? আমরা যেটাকে বলি, আমরা বলি আম খাবো বা আমাকে ভাত খাবো, সেখানে যদি আমাকে ইংরেজিতে কথা বলতে বলা হয় বা ইংরেজিতে পড়াশোনা করতে বলা হয়, তাহলে সেই আমাদের যে মানসিক বিকাশ, যে আমরা ভাব প্রকাশ করার যে ভঙ্গিটা, সেটাই আমরা শিখতে পারবো না। বোঝা গেল? তার জন্য ঠিক আছে, ইংরেজি শিক্ষা দরকার, ঠিক আছে, কিন্তু আমাদের প্রাচীন মানে প্রাথমিক দিক থেকে তো আমাদের মাতৃভাষায় শিক্ষা দাও, তারপর তো আমরা বুঝবো যে ইংরেজি আর মাতৃভাষার সাথে কি মানে ম্যাচ আছে। ইংরেজি প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা ছিল এটা ত্রুটিপূর্ণ। এগুলি হলো নিম্নরূপ। এই শিক্ষার সুযোগ পেয়েছিল সমাজের উচ্চ শ্রেণীর মানুষরা। আর সেই সময় তোমরা জানো যে জমিদার বা মধ্যবিত্ত শ্রেণীর মানুষরাই শিক্ষা লাভ করতে পারতো, গ্রামের সাধারণ মানুষ শিক্ষা লাভ করতে পারতো না, কারণ টাকাই তো ছিল না। শিক্ষা করবে কি করে? চাষ করছে, দিন আনছে, দিন খাচ্ছে, দিন মজুরি খাচ্ছে, তো তাদের কাছে আর্থিকভাবে তারা স্বাবলম্বী ছিলই না। বিরাট সংখ্যক সাধারণ জনগণ, জাতীয় জনগণ নিরক্ষরই থেকে যায়। তো নিরক্ষর থাকবে না তো কি করে পড়াশোনা করবে? তারপরে পাস ফেলের ব্যাপার আছে। তো সেখান থেকে আমরা দেখবো যে যে তারা পড়াশোনা করবে কখন? যদি তাদের দুমুঠো খেতে পায় তবে তো পড়াশোনা করতে পারবে। তো তাদের পেটে খাবারই নেই, তো খাবার না থাকলে তারা পড়াশোনাটা করবে কি করে? তার জন্য আমরা কি জানি, এখন তোমাদের জানো মিড ডে মিল দিচ্ছে। তাহলে মিড ডে মিলে দিচ্ছে কেন? তোমরা জানো বাচ্চাদেরকে খাবার টাবার দিলে পেট ভর্তি থাকবে, তারা স্কুলে আসবে, সুন্দরভাবে পড়াশোনাটাও করবে। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থায় উচ্চশিক্ষার মাধ্যম ছিল ইংরেজি। তারপর উচ্চশিক্ষার মাধ্যম ছিল ইংরেজি, মাতৃভাষা সেখানে ছিল অবহেলিত। তাহলে মাতৃভাষা তো সেটা থাকতে তো হবে রে বাপু, হ্যাঁ না? মাতৃভাষা যদি না থাকে তাহলে শুধু ইংরেজিতেই পড়াশোনা হচ্ছে। এবার একটা বাচ্চা যে হচ্ছে ঠিক মতন তাদের বুদ্ধি টুদ্ধি আছে, সে ক্যাচ করে নিতে পারছে, কিন্তু আরেকজন তো পাচ্ছে না, না? কিন্তু সে মেধাবী হয়তো, কিন্তু সে তার ইংরেজি ঠিকঠাক হয় না, কিন্তু সে মেধাবী। বুঝা গেল? এই যান্ত্রিক শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থী স্বতঃস্ফূর্ত স্বাভাবিক বিকাশের কোনো ব্যবস্থায় ছিল না। বুঝতেই পারছো তাহলে বিকাশ হবে কি করে? মানসিকভাবে সে স্বাবলম্বী তো নয়, তাই না? বঙ্গভঙ্গ আন্দোলনে কেন কৃষকরা অংশগ্রহণ করতে পারেনি? বঙ্গভঙ্গ আন্দোলনে কেন কৃষকরা অংশগ্রহণ করতে পারেনি? কৃষকরা অংশগ্রহণ করতে কি পারেনি বা চাইনি? আচ্ছা, চাইনি বলা হয়েছে, তো চাইনি কেন? তোমরা জানো যে 1905 খ্রিস্টাব্দে যখন বঙ্গভঙ্গ হয়, লর্ড কার্জন এর বঙ্গবিজ্ঞানের সিদ্ধান্ত কার্যকর হয়, যার ফলে দেশব্যাপী কি হয়েছিল, স্বদেশের বয়কট আন্দোলন হয়েছিল। কিন্তু এই আন্দোলনে বাংলার কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে বা করেনি। কারণগুলো দেখো, আন্দোলনের সময় কোনো নেতাই কৃষকদের সঙ্গে যোগাযোগ রাখতেনই না। আরে ভাই, কৃষক তো আসল আমাদের দেশের বেশিরভাগ মানুষ কারা ছিলেন? চাষি ঘরের মানুষ ছিল, হ্যাঁ না?
তো সেই চাষিদের বা কৃষকদেরকে তোমরা সংগঠিত করো, তবে তো আন্দোলনটা সংগঠিত হবে বড় ধরনের। তো তারা বলছে যে কৃষকদের দরকার নেই, হ্যাঁ না, রাখতেন না, এবং কৃষকদের সংগঠিত করার কথাও তারা বলেনি। এই আন্দোলনের কর্মসূচিতে খাজনা বন্ধের কোনো কথাই বলা হয়নি। আসলে কৃষকদের মেন সমস্যা কি? মেন সমস্যা যে খাজনা, অর্থাৎ ট্যাক্স, কর। এই করটা তো নিয়ে কিছু বলুক আন্দোলনে, তবে তো কৃষকরা যাবে। কৃষকরা তখন বলছে যে আমাদের নিয়ে তো কিছু বলাই হয়নি, তো আমাদের নিয়ে যদি কিছু বলাই হয়নি তাহলে আমরা গিয়ে কি করব? আমরা এই আন্দোলনে সংগঠিত হয়ে কি করবো? কি পাবো আমরা? আমাদের সেই দুর্দশায় যেমন জীবন কাটাতে হচ্ছিল সেইভাবেই কাটতে হবে, হ্যাঁ না? স্বার্থের কোনো উল্লেখই করেনি। এছাড়া বিভিন্ন কারণে কৃষকরা কিন্তু বিরোধী আন্দোলন থেকে নিজেদের সরিয়ে রেখেছিলেন। বোঝা গেল? এবার আমি কোনো কাজ করছি, সেখানে যদি আমার সম্পর্কে কোনো কিছু বলাই হয়নি, বা আমি কোনো কাজ করতে যাব, সেখানে যদি আমার কোনো কাজের মূল্যই না দেওয়া হয়, তাহলে আমি সে কাজটা করতে যাব কি? অর্থাৎ কৃষকদের এখানে বলা হচ্ছে যে কৃষকদের কথা কিছু বলাই হয়নি, কৃষকদের স্বার্থের কথা কোনো উল্লেখই করা হয়নি। ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কেন? দ্বিজ কথার অর্থ হচ্ছে যার দুবার জন্ম। দ্বিজ কথার অর্থ কি? যার দুবার জন্ম, ঠিক আছে? 1917 খ্রিস্টাব্দে যখন রুশ বিপ্লব সাফল্য আন্তর্জাতিক স্তরে আলোড়ন সৃষ্টি করে, এই ঘটনার প্রভাবে 1920 দশক থেকে ভারতীয় স্বাধীনতা সংগ্রামে বামপন্থী সাম্যবাদী মতাদর্শ ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে থাকে। এরূপ পরিস্থিতিতে 1920 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে মানবেন্দ্রনাথ রায়, অবনী মুখার্জি ও খিলাফত নেতা মোহাম্মদ আলী, মোহাম্মদ শফিক একত্রে রাশিয়ার তাশখণ্ডে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করে, হ্যাঁ না? কত সালে? 1920 সালে। এরপর 1925 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে সিঙ্গারাভেল্লু চেট্টিয়ারের নেতৃত্বে কানপুরে কমিউনিস্ট পার্টির একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এই কানপুর সম্মেলনে ভারতীয় কমিউনিস্ট পার্টির আনুষ্ঠানিক সূচনা হয় বলে মনে করা হয়। দ্বিজ কথার অর্থ আমরা কি বললাম? যার দুবার জন্ম। ভারতের কমিউনিস্ট পার্টিও কবার প্রতিষ্ঠিত হয়েছিল? দুবার প্রতিষ্ঠিত হয়েছিল। একটা হচ্ছে তাশখণ্ডে, এই যে একটা তাশখণ্ড, আর একটা হচ্ছে কি কানপুরে, আর একটা হচ্ছে কি কানপুরে, অর্থাৎ দুবার জন্ম হচ্ছে। তো যার দুবার জন্ম তাকে আমরা দ্বিজ বলি। তাহলে এখানে ওই জন্য এই পার্টিকে কি বলা হয়েছিল? বলে এই পার্টিকে দ্বিজ বলা হয়। এই পার্টি বলতে এখানে কমিউনিস্ট পার্টির কথা বলা হচ্ছে, ঠিক আছে? দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়েছিল? নারীর ইতিহাস ভালোভাবে পড়ে দিয়ে যাবে, কারণ নারীর ইতিহাস থেকে তোমাদের প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে। দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়েছিল? প্রথমে জানতে হবে যে কে প্রতিষ্ঠা করে। 1923 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে লীলানাগ রায়, লীলানাগ অবলিক হচ্ছে রায়, ঢাকায়, কোথায়? ঢাকায় দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন। এই সংঘ প্রতিষ্ঠা করার উদ্দেশ্যগুলি হলো, তিনি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের জন্য নারীদের প্রস্তুত করতে চেয়েছিলেন। ব্রিটিশ বিরোধিতার জন্য তিনি কি করেছিলেন? নারীদেরকে সংঘবদ্ধ করতে চেয়েছিলেন। এই সঙ্গে লাঠি খেলা হতো, শরীরচর্চা হতো, অস্ত্র চালানো শিক্ষা হতো প্রভৃতির মাধ্যমে মেয়েদের সাহস ও শক্তি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। নারীদের মধ্যে আত্মচেতনা ও দেশ প্রেম জাগিয়ে তোলা এই সংঘের উদ্দেশ্য ছিল। উচ্চশিক্ষায় নারীদের উৎসাহ দান করা ইত্যাদি কারণে দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে? দলিত কাদের বলা হয়? ঠিক আছে, দলিত কাদের বলা হয়? দলিত কাদের বলা হবে? 1930-এর দশক থেকে দলিত কথাটি ব্যবহার শুরু হয়। দলিত কথাটি এসেছে দোলন শব্দ থেকে। কোথা থেকে এসছে? দোলন নামক শব্দ থেকে এসছে কি দলিত শব্দটা, ঠিক আছে? যার অর্থ হলো কি দমিয়ে রাখা। কি অর্থ? দমিয়ে রাখা। ব্রিটিশ ভারতে দলিত বলতে বোঝানো হতো ভারতের অনগ্রসর অস্পৃশ্য নিম্নবর্ণের হিন্দু জাতি গোষ্ঠীকে, ঠিক আছে? সমাজের উচ্চ বর্ণের মানুষ নিম্নবর্ণের যে মানুষদের দমিয়ে বা পদদলিত করে রাখে তাদের দলিত বলা হয়। ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন দলিতদের নেতা। মহাত্মা গান্ধী দলিতদের হরিজন বলতেন। কি বলতেন? হরিজন বলতেন। বর্তমানে প্রশাসনিক পরিভাষায় দলিত বলতে সাধারণ তপশিলীভুক্ত জাতিকে বোঝায়। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, আশা করি দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে? আশা করি তোমরা এটা দেখতে পাচ্ছ। কি বলা হয়েছে? 1947 খ্রিস্টাব্দে সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের দেশীয় রাজ্যগুলির স্বাধীনতার দাবিকে অগ্রাহ্য করেছিলেন কেন? 1947 সালে সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের স্বাধীনতার পর প্রথম উপ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার প্রধান লক্ষ্য ছিল দেশীয় রাজ্যগুলিকে প্রিন্সলি স্টেটস ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত করা। তিনি দেশীয় রাজ্যগুলির স্বাধীনতার দাবিকে অগ্রাহ্য করেছিলেন কারণ এর ফলে ভারতের ভৌগোলিক ও রাজনৈতিক অখণ্ডতা বিপন্ন হতে পারে। মূল কারণগুলি কি ছিল? ভারতের অখণ্ডতা রক্ষা,
প্রথম, দেশীয় রাজ্যগুলি স্বাধীনতা ঘোষণা করলে ভারত অনেকগুলো ছোট ছোট রাষ্ট্রে বিভক্ত হয়ে পড়তো। এতে ভারতের ভূখণ্ডের উপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে যেত, যা এক নতুন স্বাধীন রাষ্ট্রের জন্য ছিল অগ্রহণযোগ্য। দ্বিতীয় কারণ ছিল কি, রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা। ঠিক আছে, বহু দেশীয় রাজ্যের স্বাধীনতার দাবি করলে ভারতের রাজনৈতিক এবং অর্থনৈতিক কাঠামো বিপর্যস্ত হয়ে যেত। তদুপরি যোগাযোগ ও বাণিজ্য বিশৃঙ্খলা সৃষ্টি হতো বাণিজ্যেও। বিভাজনের একটা বিপদ আসতো। ইতিমধ্যে ভারত ও পাকিস্তানের বিভাজনের কারণে দেশ রাজনৈতিক ও সামাজিক সংকটে ছিল। যদি দেশীয় রাজ্যগুলি স্বাধীন হতো তবে আরও বিভাজন ও সংঘাতের জন্ম দিত। তাহলে এতটা আশা করি তোমাদের ইনাফ আছে, হ্যাঁ না? পরবর্তী প্রশ্ন, পুনর্বাসনের যুগ বলতে কি বোঝো? পুনর্বাসনের যুগ বলতে কি বোঝো? দেখো কি লেখা আছে। পুনর্বাসনের যুগ 1947 খ্রিস্টাব্দে দেশ ভাগ হওয়ার পর থেকে পাকিস্তানের প্রচুর সংখ্যালঘু মানুষ উদ্বাস্তু হয়ে যায়, ভারতে আশ্রয় নেই। ভারত সরকারের প্রথম 5 বছর যথেষ্ট গুরুত্ব দিয়ে এই উদ্বাস্তুদের পুনর্বাসনের ব্যবস্থা করেন। এই জন্য 1947 থেকে 1952 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে পুনর্বাসনের যুগ হিসেবে চিহ্নিত করা হয়। এই পুনর্বাসনের ফলে ভারতের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে ভীষণ সমস্যা সৃষ্টি হয়। স্বাধীন ভারত সরকার প্রথম 5 বছর উদ্বাস্তুদের পুনর্বাসনের মাধ্যমে এই সমস্যার সমাধানে উদ্যোগী হয়। তাহলে 16টি প্রশ্ন আমরা কি করলাম? 16টি প্রশ্ন তোমাদের ঠিক আছে, 16টি প্রশ্ন তোমাদের আলোচনা করে দিলাম। তো লাইক কি করবে? লাইক, শেয়ার এন্ড কমেন্ট করে দিবে। ঠিক আছে, এতটুকু তো আশা করাই যায়, তাই না? করবে তো অবশ্যই, আমি জানি তোমাদের আমাদের রয়্যাল এডুকেয়ারের সাথে তোমরা অনেক দিন ধরেই যুক্ত আছো। তাহলে তোমরা লাইক এবং কমেন্ট করে দিবে এবং বন্ধুদের মধ্যে এই প্রশ্নগুলো শেয়ার করে দিবে। তাহলে আমাদেরও ভালো লাগবে আর তোমাদেরও শিখতে সুবিধা হবে। বোঝা গেল? আশা করি তোমাদের এতটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে। ধন্যবাদ। আজকের মতো এখানেই। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সমস্ত তথ্য নিয়ে উপস্থিত হব।